সকাল থেকে শুদ্ধদের বাড়িতে একটা জমজমাট ভাব। শহর থেকে শুদ্ধর কিছু ফ্রেন্ড এসেছে, সবগুলোই মেয়ে। সকাল 10টা নাগাদ রূপনগর গ্রামে পৌঁছেছে তারা। সারাদিন থেকে আবার সন্ধ্যার পর চলে যাবে। সব কিছুই আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল। তারা সবাই শহুরে, কখনো গ্রাম দেখেনি। শুদ্ধদের বাড়িতে আসার ইচ্ছে সেও ইউনিভার্সিটি লাইফ থেকে। অবশেষে একটা শক্ত পরিকল্পনা করে চলে এসেছে সবাই। প্রায় 4-5টা মেয়ে, সবার পরনেই আধুনিক পোশাক, সাথে সুন্দরীর খেতাব তো আছেই। সকাল থেকেই তাদেরকে বারবার ঘুরে ঘুরে দেখছে ধারা। খোদেজার সাথে রান্নাবান্নায় সাহায্যর সাথে সাথে তার আর চোখের দৃষ্টি শুধু সেদিকেই যাচ্ছে। একটু আগে খোদেজা বলেছিল ধারাকে মেহমানের টাং গুলিয়ে শরবত বানিয়ে দিতে। ধারা কিছু ফলমূল কেটে সাথে শরবতের গ্লাস নিয়ে ট্রে সমেত গেল শুদ্ধর ফ্রেন্ডদের কাছে। শুদ্ধ ওদের সাথে বসে খোশ গল্পে মজেছে। এদের মতো সবাই যে শুদ্ধর ভালো ফ্রেন্ড এরকম নয়। কেউ কেউ ফ্রেন্ডদের ফ্রেন্ড আর ভালো ক্লাসমেট সূত্রেও আছে। ধারা সেখানে গিয়ে শুনতে পেল শুদ্ধ বলছে, তোরা একা চলে এলি কেন? রাকিব, শিহাব, তুহিন ওদেরকেও সাথে নিয়ে আসতি। শুদ্ধর সব থেকে ভালো ফ্রেন্ড তিশা বলল, কেন? ওদেরকে নিয়ে আসতে হবে কেন? ওই হারামিগুলো যে এর আগে একা একা বেরিয়ে গেল, তখন আমাদের আনছিলি? ওরা ছেলেরা একা বেরিয়ে গেছে, এখন আমরা মেয়েরা একা বেরাবো? আমরা মেয়েরাও কোনো কিছুতে কম না। শুদ্ধ মৃদু হাসল। তিশা বলে উঠল, তুই হাসবি না, তুই হইলি গিয়া আরেকটা হারামি, একা একা বিয়ে করে ফেললা, আমাদের খবর দিলি না? খুব তাড়াহুড়োর মতো হয়ে গেছে রে, কাহিনী আছে অনেক, তোরা বুঝবি না। তুই তোর কাহিনী নিয়া চুপ থাক, তোর বউরে ডাক, গল্প করি। ধারা ট্রে হাতে ওদের সামনে গিয়ে নামিয়ে রাখল। তিশা আর বাকি সবাই আরও একবার ভালো মতো দেখে নিল তাদের সামনে দাঁড়ানো 19 বছরের সুন্দরী মেয়েটিকে। তিশা একটু এগিয়ে এসে শুদ্ধকে চোখ মেরে ফিসফিসিয়ে পড়ল, বউ তো দেখি ভালোই সুন্দর, দিন তো মনে হয় ভালোই কাটছে। শুদ্ধ ওকে থামিয়ে পড়ল, ধ্যাত, চুপ কর তো। তিশা চুপ হয়ে গেল। ধারা শুধু বিস্ময় চোখে ওর সামনের মেয়েগুলোকেই দেখতে লাগলো। এক একটার চাইতে এক একটা অনেক সুন্দর, চলন বলনও অন্যরকম। সবাই দেখতে কত স্মার্ট। পোশাক আশাকেও ধারার সম্পূর্ণ বিপরীত। ধারা খেয়াল করলো এদের মধ্যে সবচাইতে বেশি সুন্দরী মনিকা নামের ছিপছিপে গড়নের মেয়েটা ধারাকে একদম পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাকানোর ধরনটাও একটু অদ্ভুত। ধারা ভাবতে লাগলো, এই এত সুন্দর সুন্দর মেয়ে, এই সবগুলোই কি শুদ্ধর ফ্রেন্ড? একটা মানুষের এত ফ্রেন্ড থাকে, ছেলেদের এত মেয়ে বন্ধু থাকার কি দরকার? আর দেখো এদের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে, হাসি জন্য আর বাদ মানছে না। আর আমার সাথে যখন কথা বলে তখন একটা কথার মধ্যে দুইটা থাকে খোঁচা। শুদ্ধ উঠে দাঁড়িয়ে পড়ল, তোরা দেখ আশেপাশে ঘুরে ঘুরে, আমি একটু 2 মিনিটের জন্য আসছে। শুদ্ধ চলে গেলে বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে শুদ্ধদের বাড়ি দেখতে লাগলো। ধারা শুধু আড়াল থেকে নজর রাখতে লাগলো মেয়েগুলোর উপর। এর মধ্যেও মনিকা নামের মেয়েটিকে দেখলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার ঠিকঠাক করছে। তার পাশে থাকা মেয়েটি ওর কাণ্ডে ক্লান্ত হয়ে পড়ল, আর কতক্ষণ লাগাবি, চল বাইরে যাই। দাঁড়া, আর 1 মিনিট, দেখ তো আমাকে দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে। মনিকা দুষ্টুমি করে চোখ মেরে বলো, হট লাগছে? আরে বাবা হ্যাঁ। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মনিকা বলল, আচ্ছা, আমি কি আগে দেখতে কম হট ছিলাম? শুদ্ধর আমার প্রতি ইন্টারেস্ট না জন্মিয়ে এই গ্রামের মেয়েটার ভেতর এমন কি পেল? পাশের মেয়েটি বলো, তুই যথেষ্ট হট ছিলি, আর আসোস, যার বিয়ে যার সাথে লেখা তার সাথেই হবে, এগুলো নিয়ে ভেবে লাভ নাই। এবার চল তো, তোর প্রেজেন্ট বয়ফ্রেন্ডও কি কম হ্যান্ডসাম নাকি? তা ঠিক, তবে শুদ্ধর ব্যাপারটাই আলাদা। এখন আর কি করার, চল বাইরে যাই।
মনিকা চলে গেলে ধারা পেছন থেকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মনিকার পরনে ব্লু টপস আর হোয়াইট জিন্স, চুলগুলো কার্লি করা, দেখতে কত স্মার্ট লাগে। আর অপরদিকে ধারা ধারা মুখ ফুলিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনে গোলাপি রঙের ছাপাতোলা থ্রি পিস, মাথার চুলগুলো বেনি করা, একদম সাধারণ। ধারা আরেকবার পেছন থেকে মনিকার দিকে তাকিয়ে নিজের চুলের বেনিটা খুলে ফেলল। তার রেশমির মতো লম্বা সোজা চুলগুলো হঠাৎ ছাড়া পেয়ে বাতাসে তাল মেলাতে লাগলো। সেভাবে বাইরে চলে এলো ধারা। বাইরে এসে দেখলো তিশা শুদ্ধকে বলছে, ওই এখানে আর কতক্ষণ থাকবো? আশপাশটা তো দেখলামই, তোর খামারে নিয়ে চল। আমাদের ব্যাচের সবার থেকে ডিফারেন্ট, তুই কি করতেছস ওইটা দেখতে হবে না? শুদ্ধ বলল, এখনই যাবি? হ্যাঁ, আমি গাড়ি ড্রাইভ করছি, আসছি। শুধু হাসতে হাসতে বলল, গাড়িতে যাবি? তুই কি এখনো শহরে আসছ ফাজেল? পায়ে হেঁটে যেতে হবে ক্ষেতের উপর দিয়ে। ওইখানে গাড়ি নিলে গ্রামবাসী তোদের ধরে পিটাবে। ওরা সবাই যাবার জন্য রওনা হলো। তিশা ধারাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরে ধারা, তুমিও চলো। বুঝতে পারছি তুমি অনেকবার গিয়েছো, তোমার নতুন করে দেখবার কিছু নেই। তাতে কি হয়েছে, আমাদের সাথেও না হয় দেখলে আরেকবার। ধারা কি বলবে ভেবে পেল না, কারণ সে তো এর আগে কখনো শুদ্ধর খামারে যায়নি। সত্যি বলতে তার কখনো মাথাতেই আসেনি এটা। শুদ্ধ জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে ধারার দিকে তাকিয়ে রইল। সত্যি ধারার যাওয়ার ইচ্ছে আছে নাকি বোঝার জন্য, নয়তো কোনো কিছুর জন্য শুদ্ধ ধারাকে জোর করতে চায় না। তিশা ওরা একটু এগিয়ে গেলে শুদ্ধ ধারার কাছে এসে মৃদুস্বরে জিজ্ঞাসা করলো, ধারা আপনি যাবেন? ধারা বলল, হুম। ধারা সত্যিই যেতে মন আছে নাকি নেই ভেবেই শুদ্ধ আবার বলল, আপনার যেতে ইচ্ছে না করলে থাক, আমি তিশাকে কিছু একটা বলে বোঝাতে পারবো। ধারা কিঞ্চিত রাগ হলো, বলো, কেন? আমি যেতে পারবো না কেন? না মানে আপনার যদি অসুবিধা হয়ে থাকে তাই বললাম। আপনার ফ্রেন্ডদের যদি অসুবিধা না হয় তাহলে আমার হবে কেন? তাদের মধ্যে একজন যেতে না চাওয়ায় তখন দেখলাম তাকে খুব বুঝিয়ে সুঝিয়ে নিচ্ছেন, আর এখন আমাকে এটা বলছেন কেন? আমি যাবই। ধারা হনহনিয়ে গিয়ে তিশাদের পিছু নিল। শুদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইল। শুদ্ধ তো ধারার ভালোর জন্যই বলেছিল, এতে এমন রাগ করার কি হলো? গ্রামের পথে নামতে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে এই শহরের চালচলন মেয়েগুলোকে দেখতে লাগলো। তাদের পোশাকগুলো বেশি আকর্ষণ করছে গ্রামবাসীদের। ধারা তখন চুল ছেড়ে আসলেও পথে নামতে মাথায় ওড়না দিয়ে ঘোমটা দিয়ে নিল। সে বউ মানুষ, আবার কে দেখে কি বলে। ওরা গ্রামের ক্ষেতের আল ধরে হেঁটেলে যেতে লাগলো। মাটি দিয়ে বানানো একদম সরু যাবার মতো একটা অস্থায়ী ব্যবস্থা। শুদ্ধ আর ধারার অভ্যাসের কারণে তেমন অসুবিধা না লাগলেও তিশাদের বেশ অসুবিধা লাগলো। এক একজন হাঁটতে গিয়ে বারবার এক এক দিকে কাত হয়ে যায়। এই বুঝি বারবার পাশের ধানের খেতে পড়তে গিয়েও বেঁচে যায়। ওদের কাণ্ড দেখে ধারার কিঞ্চিত হাসি পেল। শুদ্ধ বারবার উদগ্রীব হয়ে বলতে লাগলো, সাবধানে যাস। ধারার হাসি গায়েব হয়ে গেল। আল পেরিয়ে সামনে এলো ছোট্ট একটা গর্তের মতো, পানি জমে ডোবার মতো হয়ে রয়েছে। তার উপর একটা ছোট্ট গাছের গুঁড়ি ফেলে যাবার ব্যবস্থা করা হয়েছে। মনিকা দেখেই বলল, অসম্ভব, এটার উপর দিয়ে যাব কিভাবে? পা দিলেই তো মনে হয় পড়ে যাব। আমি বাবা পারবো না। বাকিদেরকেও একই মতো। শুদ্ধ বলো, এছাড়া তো উপায় নেই, একটু চেষ্টা কর, পারবি। মাত্র 2 কদম ফেললেই তো হয়ে যাবে। এই দেখ যে, মাটি থেকে এক পা গাছের গুঁড়িতে ফেলবি, তারপর আবার আরেক পা ওপরের মাটিতে। সিম্পল। শুদ্ধ একবার করে দেখালো, কিন্তু শহুরে মানুষ জীবনেও যা চোখে দেখেনি তা কি আর তাদের বোধগম্য হবে? ধারার কাছেও এটা কিছুই লাগলো না। এমন ছোট গর্তের উপর গাছের গুঁড়ি দিয়ে পার তো সে কতই হয়েছে। সে দিন নেহাত অনেক লম্বা সাঁকো ছিল বলে তার পা পিছিয়ে গিয়েছিল। আজকেরটা তো সে অনায়াসে পার হতে পারবে। সবার আবার একই কথা শুনে শুধু গাছের গুঁড়ি পার হয়ে গিয়ে হাত বাড়িয়ে বলো, আমার হাত ধরে আস্তে আস্তে আয়, তাহলে তো আর পড়বি না। সবাই তাই করলো। শুদ্ধর হাত ধরে সবাই আল্লাহ আল্লাহ করতে লাফিয়ে টাফিয়ে চিৎকার করতে করতে অবশেষে একে একে সবাই পার হতে লাগলো। মুখ আংশিক ভার হয়ে গেল ধারার।
এমন লাফানোর কি আছে? হাত না ধরে কি আর পার হওয়া যেত না? একে একে যখন সবার শেষে, তখন খুশি মুখে শুদ্ধর দিকে নিজের হাত বাড়িয়ে দিল ধারা। কিন্তু শুদ্ধর নজরে তা পড়ার আগেই সে ঘুরে গেল। ধারার মুখ ফুলে গেল। আসল কথা, ধারার অভ্যাস আছে, সে পারবে ভেবে শুদ্ধর খেয়ালই আসেনি আবারও হাত ধরার কথা। তার উপরে ধারা সকাল থেকে যেভাবে উল্টো রিয়েক্ট করছে, তাই আর তাকে আজ বেশি ঘাটছে না শুদ্ধ। কিন্তু ধারার মনে তো তখন চলছিল অন্য কিছু। সে মুখ ফুলিয়ে গটগট করে গাছের গুড়ি পেরিয়ে গেল। আবারও সামনে পারল ক্ষেতের আড়াল। আর শুরু হলো এক একটা মেয়ের নাচানাচি। শুধু বারবার বলতে লাগলো, সাবধানে যাস। আর ধারা মনে মনে মুখ ভেঙচি দিতে লাগলো। অবশেষে ওরা গিয়ে শুদ্ধর খামারে পৌঁছালো। বিস্ময় গিয়ে সেখানটায় তাকিয়ে রইল সবাই। সব থেকে বেশি বিস্ময় হলো ধারা। সম্পূর্ণ অন্য ধরনের উৎকৃষ্ট অত্যাধুনিক ব্যবস্থা চলছে কৃষিকাজ। একটা অংশে দেখতে পেল গাছের উপরে কেমন যেন নেট দিয়ে ঘরের মতো প্রস্তুত করা। এক একটা গাছের সোজাসুজি ঝুলছে এক একটা সরু দড়ি। এই দড়ি বেয়ে গাছগুলো সব উপরে চলে যাবে আর দ্রুত বৃদ্ধি পাবে। এই ব্যবস্থার ফলে খুব অল্প জায়গার মধ্যে অধিক গাছ ফলানোর সুযোগ পাচ্ছে। আরেক অংশ দেখলো সব গাছের গোড়ায় গোড়ায় সোজাসুজি গিয়ে একটা সরু পাইপের মতো স্থাপন করা। সেই পাইপ থেকে গাছের গোড়ায় গোড়ায় আস্তে আস্তে টিপ টিপ করে পানি পড়ছে। এটাকে বলে ড্রিপ ইরিগেশন। এর ফলে পানি সেচের ঝামেলা তো নেই, বরং পানি খুব সাশ্রয় হয়। ওরা সবাই ঘুরে ঘুরে শুদ্ধর নতুন ধরনের খামার দেখতে লাগলো। ধারা অধিক অবাক হলো ধান খেতে গিয়ে। একটা বড় ট্রাক্টরের মতো একদম ভিন্ন ধরনের গাড়ি ক্ষেতের উপর দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে, আর তার থেকে অটোমেটিক ধানের চারা কাদা পানিতে রোপণ হচ্ছে। ব্যাপারটা এমন যে কাজটা করতে একজন কৃষকের অনেক সময় নিয়ে একটা একটা করে বিভিন্ন স্থানে রোপণ করতে হতো, সেটা নিমিষেই খুব দ্রুত একসাথে অনেকগুলো চারা রোপণ হচ্ছে। এমন যন্ত্র ধারা এর আগে কখনো দেখেনি। শুধু ধারা কেন, এই গ্রামের কেউ হয়তো দেখেনি। কৃষিতে যে আজকাল প্রযুক্তি প্রয়োগ কত পরিবর্তন এসেছে তা শিক্ষার অভাবে তাদের এখনো চক্ষুগোচর হয়নি। ধারা যখন বিস্ময় নিয়ে সবটা দেখছিল, তখন তিশা এসে ধারার পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, সবকিছু শুধু কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে তাই না ধারা? ও আসলেই একটা জিনিয়াস। নিজের উপর আত্মবিশ্বাসের জোরে সবার থেকে ভিন্ন পথে হাঁটা দিয়ে তা সম্ভবও করে তুলেছে। ইনশাল্লাহ ও পারবে। তোমার ভাগ্য যে কতটা ভালো তা তুমি জানো না ধারা। শুদ্ধর মতো একটা হাজব্যান্ড সচরাচর পাওয়া যায় না। ইউনিভার্সিটিতে থাকতে কত মেয়ের ওর পিছনে ঘুরছে। বড়লোক থেকে বড়লোকের মেয়েরা ওকে পাবার জন্য পাগল হয়ে উঠেছিল, কিন্তু ও কারো ডাকেই সাড়া দেয়নি। সবসময় নিজের লক্ষ্যে স্থির হয়ে থেকেছে। শুধু বলতো সব বিয়ের পর বউয়ের সাথেই প্রেম করব। পাগল একটা। আজকালকার দিনে এমন ছেলের কথা কখনো শুনেছ? আমার বন্ধুটা খুব ভালো, ওকে কখনো হারাতে দিও না ধারা। সবসময় ভালোবাসা দিয়ে আগলে রেখো। ভাগ্য কিন্তু বারবার সুপ্রসন্ন হয় না। তিশা ওরা সবাই সন্ধ্যা হবার আগেই চলে গেল। বাড়ি নিরিবিলি হয়ে গেল আবার। তবুও ধারা সেদিন আর পড়ায় মনোযোগ বসাতে পারল না। বারবার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখতে লাগলো। ওর মাথায় শুধু মনিকার চেহারাটাই ভাসতে লাগলো। এক সময় রাতের খাবারের ডাক পড়ল। ধারা সকালে বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। সেই রুটিগুলোই গ্যাসের চুলায় বসে বসে ভাজছে খোদেজা। গরম গরম খাবার জন্যই এখন শুদ্ধ আর ধারাকে খেতে ডেকেছে। চুমকি ঘুমিয়ে পড়েছে বহু আগেই। রাতের খাবার আর খেয়ে উঠবে বলে মনে হয় না। ধারা ভাবনার মুখে খেতে বসলো। খোদেজা শুদ্ধর প্লেটে দুটো রুটি আর ধারার প্লেটে দুটো রুটি দিয়ে বলল, সামনের পিরিচে রাখা ভাজি দিয়ে খেতে। ধারা নিজের পিরিচের ভাজির অর্ধেক অংশই কমিয়ে রাখলো। রুটিও একটা রেখে দিল। সে এমনিতেও খুব বেশি একটা খায় না। শুদ্ধ দেখে বলো, আপনি তো দেখি সবই রেখে দিচ্ছেন ধারা। আপনি একদম বাচ্চাদের মতন, খেতেই চান না, সব সময় বেশি বেশি করে খাবেন। ধারা নিজের ভাবনা থেকেই হঠাৎ ফট করে বলে ওঠে, আপনি আমাকে বাচ্চাদের মতন বললেন কেন? আমি কি দেখতে হট না? শুদ্ধ সবে তখন রুটির এক টুকরো ছিঁড়ে মুখে দিতেই যাচ্ছিল।
ধারার কথা শুনে থেমে গিয়ে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে শব্দ করে হেসে ফেলল। ধারা থতমত খেয়ে গেল। কি বলে ফেলল সে এটা? খোদেজা অন্যদিকে ফিরে রুটি ভাজছিল বলে ধারার কথা শুনতে পায়নি। হঠাৎ শুদ্ধকে এমন হাসতে দেখে বারবার উৎসুক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? কি হয়েছে? শুদ্ধ বলবে কি? সে নিজের হাসি থামাতে পারছে না। উদ্ভটের মতো কথাটা বলে ফেলায় ধারা প্রথমে যতটা না বিব্রত হয়েছিল, এখন আবার সম্পূর্ণ অন্য কারণে তার মুখ বুজে গেল। শুদ্ধ এত হাসছে কেন? সে কি আসলেই হট না? শুদ্ধর হাসি ধারার কানে এখনো বাজছে। নিজেকে ধাতস্থ করে ধারা মনে মনে নিজেকে একটা ধমক দিল। এইসব কি ভাবছে সে? এমনিতেই মুখ দিয়ে বেফাঁস কথাটা বলে দিয়ে এখন যা ভাবা উচিত তা না ভেবে আরও স্টুপিডদের মতো চিন্তা করছে। ধুর, মাথাটাই বুঝি আজকাল খারাপ হয়ে যাচ্ছে ধারার। এসব কেমন ধরনের চিন্তা? লজ্জায় তার ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। সে রক্তিম মুখে একবার আস্তে আস্তে শুদ্ধর দিকে তাকিয়ে এক ছুটে সেখান থেকে চলে এলো। শুদ্ধ আসার আগেই বাতি নিভিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমের আশ্রয় নিয়ে তবেই সে ব্যাপারটা সেখানে ধামাচাপা দিতে সক্ষম হলো। সকালে ধারার ঘুম থেকে উঠতে উঠতে বেলা উঠে গেল। ঘুম থেকে চোখ তাকিয়ে দেখল শুদ্ধ রুমে নেই। গায়ে সুতির ওড়নাটা চাদরের মতো পেঁচিয়ে বারান্দায় চলে এলো ধারা। সকালের নরম আলো স্নিগ্ধতার সাথে শুয়ে দিল তাকে। বারান্দার কাঠের রেলিংয়ে হাত রেখে নিচে তাকিয়ে দেখল খোদেজা খোয়ার থেকে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়ে বাসি ভাত খাওয়াচ্ছে। খানিক বাদেই ঘর থেকে শুদ্ধ বেরিয়ে এলো। তার হাতে একটা কাস্তে আর একটা ছোট চটের বস্তা। তা নিয়ে সে যাচ্ছে নিজের ক্ষেত খামারের দিকে। ধারা অপলক সেদিকে তাকিয়ে রইল। কোনো সাধারণ মানুষও প্রথম দেখায় হয়তো এটা স্বাভাবিকভাবে নিতে পারবে না যে এমন উচ্চশিক্ষিত একটা ছেলে রোজ কাস্তে হাতে খেতে যায়, যেখানে চেষ্টা করলেই একটা ভালো চাকরি পেতে পারে সে। আচ্ছা, স্বপ্নের শক্তি কি আসলেই এত বেশি হয়? প্রয়োজনে মানুষকে সমাজের সাধারণও বিপরীতে নিয়ে যেতে পারে। ব্যতিক্রম থেকে ব্যতিক্রম ধারণা সম্ভবত পর হয় স্বপ্নের জোরে। শুদ্ধর একটা শক্ত স্বপ্ন আছে। নিজের উপর আত্মবিশ্বাস আর পূর্ণ প্রচেষ্টার জোরে সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে নেমে পড়েছে সে। তার চাক্ষুর প্রমাণ তো ধারা গতকাল নিজের চোখেই দেখল। সবকিছু কত সুন্দর ছিল। সেখানে একটা স্বপ্নের ছোঁয়া ছিল, পরিশ্রমের রেশ ছিল, আত্মবিশ্বাসের বাস্তব সাক্ষ্য ছিল। অনিন্দ ব্যক্তিত্বের অধিকারী শুদ্ধকে নিরীক্ষণ করতে গিয়ে পরনির্ভরশীল ভীতু ব্যক্তিহীন ধারা হঠাৎ নিজের গভীরে হাতড়ে বেড়ালো। তার মনের কোনো গোপন অংশেও কি ধীরে ধীরে গড়ে উঠেছে এমন স্বপ্ন দেখার আহ্বান? একটা সুন্দর চেষ্টার মাধ্যমে সেও কি পারতে পারে কিছু একটা। শুদ্ধর বন্ধু ফাহিমের একটা নিজস্ব রুম আছে, প্রাইভেট পড়ানোর। তার পাশের রুমেই তার থাকার ব্যবস্থা। মূলত বাসাটি হলো 2 কামরার। এক রুমে থাকার জন্য রেখে আর এক রুমে কাঠের বেঞ্চ পেতে স্টুডেন্ট পড়ানোর ব্যবস্থা রেখেছে। এগুলো হলো আগের ব্যবস্থা। প্রায় 6 মাস হয়ে গেল ফাহিম স্টুডেন্ট পড়ানো ছেড়ে দিয়েছে। নেহাত বন্ধুর অনুরোধের জোরেই ধারাকে পড়াতে রাজি হয়েছে সে। সামনের কাঠের বেঞ্চিটিতে বসে আছে ধারা। তার সামনে দাঁড়িয়ে আছে ফাহিম। শুদ্ধ দরজার বাইরে সিমেন্টের বাঁধানো বসার জায়গায় বসে আছে। এখানেই রোজ ধারার পড়া শেষ হবার অপেক্ষা করে সে। ধারা ইংরেজির গ্রামার অংশের একটা টপিক নিয়ে ফাহিমের থেকে বুঝে নিচ্ছিল। বোঝানো শেষ হলে ফাহিম বলল, আপনি তো খুব ভালোই প্রোগ্রেস করছেন ভাবি। ধারা কি বলবে ভেবে পায় না। স্যার ধরনের মানুষের মুখে ভাবি ডাকটা একটু অপ্রস্তুতকর। এখন এটা নিয়ে তো আবার কিছু বলাও যায় না। ফাহিম বলতে থাকে, এভাবে যদি চেষ্টা করতে থাকেন তাহলে একটা হোপ রাখাই যায় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার। আরও ভালো মতো চেষ্টা করুন ভাবি। যদি চান্সটা পেয়ে যান না, আমার বন্ধুটা বেজায় খুশি হবে। কি সেনা করেছে আপনাকে পড়ানোর জন্য। আমি তো প্রথমে রাজি হতে চাইনি পড়ানোর জন্য। আসলে আমার সময় নেই বলে। শুদ্ধ আমাকে এতটাই অনুরোধ করেছে যে আমি আর না রাজি হয়ে পারিনি। তার উপরও যে এই প্রজেক্টের হাত দিয়েছে,
এর জন্য তো ওর নিজেরই অফুরন্ত সময়ের প্রয়োজন, তবুও তার থেকে সময় বের করে রোজ আপনাকে 2 ঘন্টার জন্য শহরে নিয়ে আসে। আবার যতক্ষণ পড়া শেষ হয় বাইরে বসে অপেক্ষাও করে। সিরিয়াসলি, বউয়ের পড়ালেখার জন্য কোনো স্বামীকে আমি এত খাটতে দেখিনি। শুধু আমার কলেজ লাইফের বন্ধু, আমরা একসাথেই অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম। বিশ্বাস করেন ভাবি, আমি ওর নিজের অ্যাডমিশনের সময়ও ওকে এতটা ব্যাকুল দেখিনি। শুধু অনেক সাপোর্টিভ। ও পাশে থাকলে ইনশাল্লাহ আপনি চান্স পেয়ে যাবেন। ফাহিমের কথা শুনে ধারা দরজা দিয়ে বাইরে তাকিয়ে শুদ্ধকে দেখতে লাগলো। কিভাবে চোখে মুখে একটা ক্লান্তিহীন ছাপ নিয়ে 2 ঘন্টা যাবৎ বসে আছে লোকটা। ধারার ঠোঁটে এক ধরনের আবেগপ্লাবুত হাসি ফুটে ওঠে। ফাহিমের ওখান থেকে বেরিয়ে এসে ধারা আর শুদ্ধ রাস্তা দিয়ে হাঁটতে থাকে। দুজনেই চুপচাপ, মুখে কোনো কথা নেই। ধারা আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধর গায়ে নীল রঙের চেক শার্ট, মাথার ঘন চুলগুলো পরিপাটি হয়ে আছে। 2-3 দিন যাবৎ শেভ না করায় গালে গজিয়েছে হালকা খোঁচা খোঁচা দাড়ি। ধারা সন্তর্পণে সেদিকটায় তাকিয়ে থাকে। আচ্ছা, খুব কি আহামরি দেখতে ছেলেটা? তবু সবার জন্য এত নজর করা কেন? আসল ব্যাপারটা হলো শুদ্ধর ব্যক্তিত্বে, আর ব্যক্তিত্বের রূপের মতো ভয়ঙ্কর সুন্দর আর কিছু হয় না। তার কথার মধ্যে জড়তা নেই, দৃষ্টির মধ্যে কোনো সংকোচ নেই। সে স্পষ্ট আর স্বচ্ছ। তার সাধারণ কথা শুনতেও শান্তি লাগে। সেখানে প্রবল অনুপ্রেরণার জোয়ার থাকে। বিশেষ করে সে যখন জড়তাহীন, সংকোচবিহীন স্পষ্ট স্বরে ধারা বলে ডেকে ওঠে, সেই ডাকের মধ্যে ভরসা, আস্থা, বিশ্বাস খুঁজে পায় ধারা। সেই ডাকটাও কত সুন্দর, সুমধুর। মনে হয় কেউ একজন আছে, সব সময় আছে। হঠাৎ একটা গোলা আইসক্রিমের ভ্যান নজরে পড়ায় শুদ্ধ ডেকে উঠল, ধারা। ধারার প্রাণ জুড়ে এক ধরনের শীতল শিহরণ বয়ে গেল। আবারও সেই ডাক। শুদ্ধ বলতে থাকলো, গোলা আইসক্রিম খাবেন? প্রশ্ন তো করলো ঠিকই, কিন্তু ধারা কিছু বলার আগেই তার হাত টেনে ভ্যানের কাছে নিয়ে গেল শুদ্ধ। আইসক্রিমওয়ালা কমলা ফ্লেভার 2টো গোলা আইসক্রিম দিল তাদের। ধারা এর আগে কখনো গোলা আইসক্রিম খায়নি। আইসক্রিম পেয়ে আনন্দের সাথে খেতে লাগলো সে। হঠাৎ শুদ্ধর দিকে তাকিয়ে হেসে দিল ধারা, বলল, আপনার ঠোঁট জিভ কেমন কমলা রঙের হয়ে গেছে। শুদ্ধ বলল, আমারটা একার হয়েছে, আপনারটা হয়েছে, দেখুন। এই বলে শুদ্ধ ধারাকে ভ্যানের সাথে ছোট্ট আয়নায় দেখালো। তারা দুজনেই বাচ্চাদের মতো জিভ বের করে আয়নায় দেখতে লাগলো আর খিলখিল শব্দে হাসতে লাগলো। সোজা হয়ে উঠতে গিয়েও ধারা একটা বাড়ি খেলো শুদ্ধর মাথার সাথে। শুদ্ধ কিছু বলতে যাবে তার আগে সেই সুযোগ না দিয়ে ইচ্ছে করে মাথা দিয়ে আরেকটা বাড়ি দিয়ে দিল ধারা। বলল, আপনাকে কৃতার্থ করলাম, মাথায় শিং গজাবার হাত থেকে বাঁচিয়ে। শুদ্ধ হেসে ফেলল, সাথে ধারাও। আইসক্রিম খাওয়া হয়ে গেলে শুদ্ধ ধারাকে সময়ে হাঁটতে বলে। আইসক্রিমওয়ালাকে বিল পরিশোধ করতে লাগলো। ধারা খানিক এগিয়ে গিয়ে শুদ্ধ এখনো আসছে না বলে বারবার পেছনে ফিরে দেখতে লাগলো। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, ভাঙতি না থাকায় শুদ্ধর দেরি হচ্ছিল। হঠাৎ ধারার পাশ ঘেঁষে একটা পিকআপ ভ্যান গাড়ি দ্রুত চলে গেল। ধারা রাস্তার একটু বেশি কাছ ঘেঁষে দাঁড়ানো ড্রাইভার গাড়ি থেকে মাথা বের করে তার সাইডে না যাওয়ায় মুখ খিসে একটা গালি দিল। ধারা কিছুই বলল না, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে দৃশ্যটাও চক্ষুগোচর হলো শুদ্ধর। গাড়িটা ওদের থেকে খানিক সামনে গিয়েই থেমে গেল। শুদ্ধ ধারার কাছে গিয়ে বলল, ওই লোকটা আপনাকে গালি দিল, আপনি কিছু বললেন না কেন? আর সে আপনাকে গালি দিলই বা কেন? আপনি তো তার গাড়ির সামনে গিয়ে পড়েননি, আপনি কিছু বললেন না কেন তাকে? ধারা বিমর্ষ মুখে বলল, না থাক, দোষটা বোধহয় আমারই ছিল। আমি হাঁটতে হাঁটতে মনে হয় গাড়ির কাছেই চলে গিয়েছিলাম। ধারা, সব দোষ সবসময় নিজের ঘাড়ে নিয়ে যাবেন না। রাস্তা যথেষ্ট প্রশস্ত, তার উপর পুরো ফাঁকা। আপনি হঠাৎ করে উদয় হননি, আগে থেকেই ছিলেন। সে তার গাড়ি নিয়ে আগে থেকেই সাইড হয়ে যায়নি কেন? আর আপনি কি রাস্তার মাঝে গিয়ে দাঁড়িয়েছিলেন? সাইডেই তো ছিলেন। তাহলে দোষটা তার।
তার ভুলের কারণে আজ একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তবুও নিজের ভুল না বুঝে সে উল্টো আপনাকেই গালি দিয়ে গেল। ড্রাইভারটা ওখানে দাঁড়িয়ে আছে, যান গিয়ে তাকে একটা ধমক দিয়ে আসুন। ধারা ভ্যাবাচ্যাকা খেয়ে বলো, থাক না, শুধু শুধু আবার ঝামেলা করার কি দরকার? ঝামেলার কিচ্ছু নেই, আপনি জাস্ট তার কথার জবাব দিবেন। ধারা নার্ভাস হয়ে গেল। অভ্যাসবশত কপালের কর্নিশ ঘষার জন্য হাত উঠানোর জন্য নাড়াতে শুধু খপ করে ধারার সে হাত ধরে ফেলল। শক্ত করে সেই হাত চেপে ধরে বলো, ভয় পাবেন না ধারা, সব কিছুর জন্যই সবসময় আপনার দোষ থাকে না। যতদিন পর্যন্ত এভাবে সবটা সহ্য করে যাবেন, ততদিন এই পৃথিবীবাসী সব দোষ আপনার উপর চাপিয়ে দেবে। এখানে দোষটা আপনার ছিল না। অন্যের উপর বিশ্বাস করার আগে নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। আপনাকে কেউ একজন শুধু শুধুই গালি দিয়ে যাবে, আর আপনি সেটা সহ্য করবেন কেন? যান গিয়ে তার জবাব দিয়ে আসুন। গুটি গুটি পায়ে ধারা লোকটার দিকে এগিয়ে যেতে লাগলো। নার্ভাস চোখে একবার পেছনে ফিরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ নিজের মতো স্থির থেকেই দেখতে লাগলো ধারা কি করে। পিকআপ গাড়িটার সামনে ড্রাইভারটা দাঁড়িয়েছিল। ধারা গিয়ে সামনে দাঁড়াতেই কপাল ভাঁজ করে ড্রাইভারটা জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে রইল। ধারা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে গালি দিলেন কেন? এতক্ষণ পরে সেই কথা তোলায় লোকটা খানিক অবাক হলো। তার খসখসে গলায় কুৎসিত ভঙ্গিমা করে বলো, গাড়ির সামনে আইয়ে দাঁড়াইয়ে থাকো কে? গায়ে হাওয়া লাগানোর আর কোনো জায়গা পাও না? লোকটার কথা বলার ধরন এত বিশ্রী, শুনলেই রাগ চড়ে যাবার কথা। ধারা আবারও কাপা গলায় কিছু বলতে গিয়ে থেমে গেল। চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিয়ে গলায় জোর বাড়িয়ে বলো, আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম নাকি আপনি গাড়ি নিয়ে আমার কাছে এসেছিলেন? এত বড় ফাঁকা রাস্তার মধ্যে আপনি আমার সাইড দিয়েই গাড়ি নিয়ে এলেন কেন? আপনার সাইড দিয়েও তো যেতে পারতেন। আর একটু হলে তো আপনি গাড়ি আমার উপরেই উঠিয়ে ফেলতেন। দোষটা আপনার। ধারার সাথে যে আরেকজন আছে এটা ড্রাইভারটি বুঝতে পারেনি। একটা মেয়েকে দেখে তার গলায় একটু বেশি চড়ে গেল। সে চোখ গরম করে বলল, এই মাইয়া, বেশি কথা বলবা না। কেন? আমি কি ভুল কিছু বলেছি? দোষও আপনি করলেন, তার উপর গালিও আমাকে দিলেন। এই রাস্তার পাশে একটা সিসিটিভি ক্যামেরা আছে। চলুন সামনে ট্রাফিক পুলিশ বক্সে গিয়ে দেখা যাক দোষটা কার। বাকিটা না হয় পুলিশই দেখবে। পুলিশের কথা শুনেই লোকটা ঘাবড়ে গেল। আমতা আমতা করতে লাগলো সে। ধারা বারবার তাড়া লাগিয়ে বলল, কি হলো? চলুন। আপনার যা ইচ্ছে আপনি রাস্তার মধ্যে একজনকে বলে যাবেন, আর সে চুপচাপ শুনবে? এর হেনস্থা এখন পুলিশই করবে। লোকটা ভয় পেয়ে গেল। শত চেষ্টা করেও যখন ধারাকে থামাতে পারল না, তখন শেষমেশ গালি দেবার জন্য ধারার কাছে বারবার মাপ চাইতে লাগলো। আর সাথে এটাও বলল, এরকম সে আর কখনো করবে না। এরপর যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে কেটে পড়ল। ধারার ভীষণ আনন্দ অনুভব হলো। নিজের উপর কিছুটা যেন বিশ্বাস খুঁজে পেল সে। হাসি মুখে পেছন ঘুরে শুদ্ধর দিকে তাকালো ধারা। শুদ্ধর মুখে সন্তুষ্টির হাসি। ধারা যেভাবে সিসিটিভি ক্যামেরা আর ট্রাফিক পুলিশের কথা বলে ব্যাপারটা সামলালো, তাতে শুদ্ধও অবাক, সাথে মুগ্ধ। বাড়ি ফিরেই শুদ্ধ খোদেজার কাছে বসে বসে আজকের সমস্ত ঘটনা খুলে বলল। ধারা যে আস্তে আস্তে কিভাবে পাল্টাচ্ছে তা খোদেজাকেও জানিয়ে রাখলো সে। ধারার উন্নতিতে ছেলের মুখে এত আনন্দ দেখে খোদেজার প্রাণ জুড়িয়ে গেল। খোদেজা ভেবে পায় না এত আনন্দ কি তার ছেলে কখনো নিজের সাফল্যতেও হয়েছিল। খোদেজা মনে মনে প্রার্থনা করল তার ছেলের এই সুখ সবসময় বজায় থাকুক। মায়ের প্রার্থনা করা মুখ দেখে শুধু বলল, তোমার দোয়া কখনোই বিফলে যায় না আম্মা। কথাটা বলে মিষ্টি করে হাসল শুদ্ধ। শুদ্ধ হাসতেই তার বাম গালে টোল পড়ল, আর সেই টোল দেখে খোদেজার বুকের মধ্যে স্যাঁত করে উঠল। সাধারণ ছেলের মুখের হাসি দেখলে মায়েরা আনন্দিত হয়, কিন্তু খোদেজার ক্ষেত্রে হয় বিপরীত। তার ছেলে হাসলেই তার গালে টোল পড়ে, আর সেই টোল চোখে পড়লে খোদেজার মুখের হাসি থেমে যায়। মনে পড়ে যায় সেই অপ্রিয় সত্য। সেদিনের মতো আজ ভরা পূর্ণিমা না হলেও আকাশে মেঘের লুকোচুরির আড়াল থেকে থেকে উকি দিচ্ছে অর্ধচন্দ্রটি। পুকুরের ওপাশে একরাশ অন্ধকার, ঝোপের মাঝে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক জোনাকির দল।
তাদের মৃদুমন্ধ আলোতে সৃষ্টি করেছে নজরকাড়া পরিবেশ। শুদ্ধ বসে আছে পুকুর পাড়ে বানানো বাঁশের মাচায়, পাশে ধারাও। ঘরের মধ্যে বিদ্যুৎ আছে, তবুও ইচ্ছে করেই ধারাকে নিয়ে বাইরে এসেছে শুদ্ধ। ধারা আজ দুপুরে খাবার পর থেকে একটানা পড়েছে। পরীক্ষা নিকটে, বলা বাহুল্য পড়ার চাপ একটু বেশি, তাই পড়তে পড়তে ধারার একঘেয়েমি দূর করতেই তাকে নিয়ে বাইরে আসা। অল্প সময়ের হাওয়া বদল মনের ক্লান্তি দূর করতে পারে। বসে থাকতে থাকতে শুদ্ধ ধারাকে বলল, ধারা, আমি এখন ফোন দেখে দেখে আপনাকে কিছু প্রশ্ন করব। এগুলো পূর্ব বছরের প্রশ্ন ব্যাগ, দেখি আপনি কতগুলো পারেন। এইটা প্রমাণ করবে আপনার প্রিপারেশন কেমন। মাথা নেড়ে সায় দিয়ে আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলো ধারা। শুদ্ধ বুড়ো কুচকে কিছুক্ষণ পণ ঘেঁটে সাধারণ জ্ঞানের অংশ থেকে প্রথম প্রশ্নটি করল। ধারা সঠিক উত্তরটাই দিল। এরপর আরও কিছু প্রশ্ন করলেও ধারা বলতে পারল। মাঝের একটা আইকিউ থেকে প্রশ্নের উত্তর দিতে পারল না, আরেকটা ভুল বলল। এরপর আরেকটা প্রশ্ন করলে ধারা কিছু বলছে না দেখে শুদ্ধ অপশন 4টি বলল। ধারা একটা উত্তর বলে জিজ্ঞাসু দৃষ্টিতে শুদ্ধর প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল। শুদ্ধ মাথা নেড়ে ইতিবাচক ইশারা দিয়ে মুচকি করে হাসল। ধারা আনন্দিত হয়ে উঠল। তার থেকেও বেশি খুশি হলো শুদ্ধ। 15টা প্রশ্নের মধ্যে 12টাই সঠিক উত্তর দিতে পেরেছে ধারা। যেখানে বেছে বেছে শুধু কঠিন প্রশ্নগুলোই করেছিল। খুশির জোরে হঠাৎ করে ওরা দুজন একটা হাই ফাইভ করে ফেলল। শুধু উৎফুল্ল হয়ে বলল, ধারা, আপনি খুব ভালো করেছেন। আমার মনে হয় আপনি পারবেন। ধারা মৃদু হেসে মাথা নিচু করল। শুদ্ধ বলল, আপনার পরীক্ষার সময় তো আপনাকে নিয়ে ঢাকায় যেতে হবে। তারপর 2 দিন থেকে আবার ফেরত চলে আসব। এর জন্য আমার কাজগুলো আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। একবার চান্স পেয়ে গেলে তো আবারও যেতে হবে। তারপর তো একেবারে ভর্তি করে আপনাকে হলে রাখার ব্যবস্থা করেই আসতে হবে। কথাটা বলতে বলতে শুদ্ধর গলার আওয়াজ হঠাৎ কমে এলো। ধারা উদগ্রীব হয়ে বলল, রেখে আসতে হবে মানে? শুদ্ধ জোর করে একটু হেসে বলল, ঢাকায় থেকেই তো আপনাকে পড়তে হবে। রোজ রোজ তো আর আপনি গ্রাম থেকে ইউনিভার্সিটিতে যেতে পারবেন না। ইউনিভার্সিটির কাছেই হলে থাকবেন, মন দিয়ে পড়ালেখা করবেন। ধারার কেন যেন মন খারাপ হয়ে গেল। কি বলবে না বলবে সে ভেবে না পেয়ে মাথা নিচু করে বলল, আচ্ছা, আপনিও তো দূরে থেকে পড়ালেখা করেছেন। এভাবে দূরে থাকতে আপনার খারাপ লাগেনি? একটা দীর্ঘশ্বাস গোপন করে শুদ্ধ মুখে হাসি টেনে সামনে দৃষ্টি নিয়ে বলল, কখনো কখনো বড় কিছু অর্জনের জন্য ছোট ছোট এই অনুভূতিগুলোকে আড়াল করতে হয় ধারা। আপনি সেখানে গিয়ে পড়বেন, খুব বড় হয়ে একদিন ফিরে আসবেন। ফিরে তো আসবেনই, এই যে আমিও তো এসেছি। সেই দিন পর্যন্ত থেকে যায় শুধু আপনজনদের নিরন্তর অপেক্ষা। এরপর ধারার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে শুদ্ধ বলল, এখন কোনো ধরনের দুর্বল অনুভূতিকে মনে জায়গা দেবেন না। আপনার সামনে অনেক সফলতার দরজা খোলা। কঠিন হলেও আপনাকে সেই পথেই যেতে হবে। আপনাকে আমি একজন সফল মানুষ হিসেবে দেখতে চাই। তার জন্য যা করা দরকার আমি করব। আপনি শুধু মনে সাহস রাখবেন, ভেঙে না পড়ে নিজের উপর বিশ্বাস রাখবেন। নিজের জন্য, আমার জন্য এই চেষ্টাটা আপনি করবেন তো ধারা? আনত দৃষ্টি তুলে শুদ্ধর দিকে তাকালো ধারা। ঠোঁটে হাসি ফুটিয়ে আশ্বাসের সাথে চোখের পলক ফেলে সে মাথা নাড়িয়ে সায় দিল। শুদ্ধ খুশি হলো। ধারা বলল, আমার রেস্ট নেওয়া হয়ে গেছে, চলুন ভেতরে গিয়ে পড়তে বসি। আপনিই তো বলেছেন পরীক্ষা এসে পড়েছে, সময় নষ্ট করা এখন একদমই উচিত হবে না। ধারার আগ্রহ দেখে শুদ্ধর ভালো লাগত। হেসে বলল, চলুন। ধারা মাথা থেকে নেমে আগে আগেই যেতে যেতে বুড়ো উঁচিয়ে বলল, আচ্ছা, আমি যদি পারি আপনি আমাকে কি দেবেন? শুদ্ধ মাথার উপরে আরও আয়েশ করে বসে আর চোখে চেয়ে বলল, আন্ধার রাইতে আইসো কণা একলা দিঘির পার, তোমায় আমি দিমু একখান নীল জ্যোৎস্নার হার। ধারা নিজের লজ্জা আড়াল করে পেছনে ফিরে মৃদু হেসে বলল, বাহ, আপনি তো ভালোই ছন্দ বানাতে পারেন।
শুদ্ধ ঠোঁট চেপে খানিক হাসল। তারপর মাথা থেকে নেমে ধারার পাশে এসে কথা কাটিয়ে ব্যগ্র দিয়ে বলল, চলুন চলুন, পড়তে বসবেন না? চলুন। ঠোঁট ফুলিয়ে ধারা শুদ্ধর সাথে সাথে গেল। রুমে গিয়ে বিছানায় বই নিয়ে বসলো ধারা। রাত গভীর হতে লাগলো। ধারা মনোযোগী হয়ে পড়ল বইয়ের। পড়তে পড়তে একসময় বই থেকে মুখ তুলে সামনে তাকিয়ে দেখলো শুদ্ধ ধারার একটা বই কোলে নিয়ে হাতে কলম ধরে বালিশের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। শরীরে একটা ক্লান্তির চাপ। ধারার ভীষণ মায়া লাগলো। ধারার এই এডমিশনের চক্করে শুদ্ধ এতটাই খাটছে যে ধারার মাঝে মাঝে মনে হয় পরীক্ষাটা তার না, আসলে শুদ্ধর। প্রতিদিন সাথে করে ধারাকে শহরে নিয়ে যাওয়া, যতক্ষণ ধারা পড়বে ততক্ষণ ধারার সাথে বসে থাকা, এমনকি ধারা ঘুমিয়ে গেলেও গভীর রাত পর্যন্ত জেগে থাকার জন্য মনে রাখার সহজ করে গুরুত্বপূর্ণ উত্তরমালা তৈরি করা। রাত বিরাতে ধারার জন্য ঘন ঘন নিচ থেকে চা বানিয়ে নিয়ে আসা। সবাই তো লোকটা বিনা ক্লান্তিতে বিনা বিরক্তিতে করে আসছে। এর সাথে তার নিজের কাজ তো আছেই। সব অর্থেই ধারার চেয়ে যেন দ্বিগুণ খাটছে শুদ্ধ। ধারার এক মামাতো বোনের বিয়ের পর ধারা দেখেছিল কিভাবে এত ভালো ছাত্রী হওয়ার পরও তার স্বামী তাকে পড়তে দেয়নি। বাড়ির বউয়ের বাইরে গিয়ে লেখাপড়া তারা পছন্দ করে না বলে। তারপর পাশের বাসায় রেশমি আপুর সময়ও তো দেখলো তার স্বামী অবশ্য নিষেধাজ্ঞা করেনি, তবে পড়াশোনার জন্য সময় ব্যয় করায় শ্বশুরবাড়ির লোকজন এতটাই খিটখিট করত যে শেষমেশ আপুটা সংসারের শান্তির জন্য নিজের পড়ালেখা ছেড়ে দিল। তার স্বামীও তখন ছিল নিশ্চুপ। আর এত এত উদাহরণের মধ্যে শুদ্ধ যা করেছে তা সত্যিই ধারণার অতীত। ধারা বই রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর কাছে গিয়ে তার কোল থেকে বই সরিয়ে হাত থেকে কলম ছাড়িয়ে ঠিক করে রাখলো। তারপর গায়ে একটা কাঁথা দিয়ে ঢেকে শুদ্ধর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শুদ্ধর সাথে মৃদু হাসল। ধারার পরীক্ষার মাত্র দুদিন আগে ফাহিম অসময়ে শুদ্ধকে আর্জেন্ট ডেকে পাঠালে শুদ্ধ ভাবলো হয়তো ধারার পরীক্ষা বিষয়ে কোনো আলাপ করতেই ডেকেছে, কিন্তু গিয়ে দেখলো ব্যাপারটা ভিন্ন। ফাহিম খুবই উসখুস করে কথাটা বলল, দোস্ত, কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। শুদ্ধ বলল, তুই এত ভাবছিস কেন? কি বলবি বল। ফাহিম গড়িমসি করে বলল, খুব প্রয়োজন না হলে তোকে বলতাম না রে, আমার খুব আর্জেন্ট এখন টাকার প্রয়োজন। তুই যদি তোর টাকাটা আমাকে এখন দিতে পারতি তাহলে খুব ভালো হতো। টাকার কথা শুনে শুধুর মুখ শুকিয়ে গেল। ফাহিম বলতে লাগলো, তোর সাথে তো আমার 8,000 টাকার ডিল হয়েছিল ধারার পড়া নিয়ে, তুই না হয় 7,000ই দিস, কিন্তু টাকাটা আমার এখনই প্রয়োজন রে। বিশ্বাস কর, দরকার বলেই এভাবে চাইছি, নয়তো এমন হঠাৎ তোকে তাড়া দিতাম না। শুদ্ধ একটা হাসি টেনে বলো, আরে দূর, তুই এত সংকোচ করছিস কেন? আমরাই তো, তোকে আমি তোর ফুল টাকাটাই দিব। কম কেন দিব? তুইও তো ধারার পেছনে কম কষ্ট করস নাই। এত ব্যস্ত থাকার পরেও সময় বের করেছিস, আমি তোকে দিয়ে দিব, টেনশন নিস না। শুদ্ধর থেকে আশ্বাস পেয়ে ফাহিম স্বস্তির হাসি দিয়ে চলে গেল। ফাহিম যেতেই চিন্তার ভাঁজ পড়ে গেল শুদ্ধর কপালে। ফাহিমকে শুদ্ধ কিছু মাস পর সমস্ত টাকা দেবে বলে ঠিক করেছিল, কিন্তু টাকাটা তো ফাহিমের এখনই প্রয়োজন। হঠাৎ করে এতগুলো টাকার ব্যবস্থা শুদ্ধ কিভাবে করবে বুঝতে পারল না। ইতিমধ্যে সব টাকা সে তার প্রজেক্টে লাগিয়ে দিয়েছে। তার উপর বিয়েতেও কম টাকা খরচ হয়নি। মাসের মধ্যবর্তী সময় চলছে, হাতে এখন এক প্রকার টাকা নেই বললেই চলে। ধারাকে নিয়ে ঢাকায় আসা যাওয়া করতেও তো কত টাকা লাগবে। শুদ্ধ কি করবে কিছু খুঁজে পেল না। এতগুলো টাকার ব্যবস্থা হঠাৎ কোথা থেকে করবে? হঠাৎই তার নজরে পড়ে হাতের ফোনটির দিকে। এই 2.5 মাস আগেই টাকা জমিয়ে 15,000 টাকা দিয়ে শখ করে ফোনটা কিনেছিল। ফোনটার স্ক্রিনে একবার মায়ার সাথে হাত বুলালো শুদ্ধ, পরক্ষণেই তার থেকে দৃষ্টি সরিয়ে নিল। ধারাকে তার এখন সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, পেছনে ফিরে তাকাবার এত সময় কই। ফোন তো এর কাছে অতি সামান্যই। বাড়ি ফিরে যেতেই শুদ্ধ শুনতে পেল ধারার দাদি অসুস্থ। ধারার বাবা খোদেজাকে ফোন করে দাদিকে দেখতে আসার কথা ধারাকে পাঠিয়ে দিয়ে বলেছে। শুদ্ধর কপালে খানিক চিন্তার ভাঁজ পড়ল। আগামীকাল পরীক্ষা, আর আজকেই যদি ধারাকে মধুপুর গ্রামে যেতে হয় তাহলে কিভাবে কি করবে? অপরদিকে দাদি অসুস্থ, না গিয়েও তো পারা যাবে না।
যেখানে ধারার বাবা নিজ থেকে খদিজাকে ফোন করে বলেছে। রুমে গিয়ে দেখলো ধারা শুদ্ধর আসার অপেক্ষায় বসে আছে। এখনও ব্যাগ গোছানো শুরু করেনি। শুদ্ধ বলল, ধারা, যাওয়াটা তো প্রয়োজনই। একটা কাজ করেন, সব একসাথে গুছিয়ে ফেলেন। পরীক্ষা তো আগামীকাল বিকাল 3:30টায়। আমরা সকাল সকালই ঢাকার জন্য রওনা হয়ে যাব। আপনি ওখান থেকেই সকালে বাস স্ট্যান্ডে চলে আসবেন। আমি আগে থেকেই সেখানে থাকব। আমিও আপনার সাথে যেতে পারতাম, কিন্তু আমার এদিকে আরও কিছু কাজ আছে। ঢাকায় যাওয়ার আগে সেগুলো মেটাতে হবে। আপনি সময় মতো এসে পড়বেন, ঠিক আছে? শুদ্ধর কথায় সায় দিয়ে ধারা মাথা দুলালো। শুদ্ধ বলল, আর শুনুন, আপনার বাবাকে বলা নিয়ে বেশি ভাববেন না। যেহেতু সেখানে যাচ্ছেন, জানাতে তো তাকে হবেই। আপনার বাবা যদি একটু রাগও করে, বেশি মন খারাপ করবেন না, একটু ইগনোর করার চেষ্টা করবেন। যদিও আমার মনে হয় না সম্পূর্ণ পরীক্ষার প্রিপারেশন নিয়ে ফেলেছেন। জানতে পারলে আপনার বাবা বেশি কিছু বলবে। ঠিক মতো যাবেন ধারা। আমি আমাদের পরিচিত এক অটো চালককে ঠিক করে রেখেছি। সে সোজা আপনাকে আপনাদের বাড়িতে দিয়ে আসবে। ধারা ব্যাগ গোছানো শুরু করলে শুদ্ধ আবারও পাশ থেকে বলল, আপনার পড়া তো সব কমপ্লিট করাই, তবুও আমি যেই ইম্পর্টেন্ট নোটগুলো বানিয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে যান। বারবার শুধু সেগুলোতে হালকার উপরে একটু চোখ বুলাবেন। এখন বেশি চাপ নিতে হবে না, নতুন কিছু আর পড়তেও হবে না। যা পড়েছেন এখন তাই যথেষ্ট। ধারা আবারও মাথা নাড়ালো। ব্যাগ গোছানো হয়ে গেলে শুদ্ধ আবারও বলতে শুরু করলো, আজকে আর বেশি রাত পর্যন্ত জাগবেন না ধারা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, আর নিজের খেয়াল রাখবেন। ঠিকমতো খাবার খাবেন, একটু পর পর পানি খাবেন, বুঝেছেন? হাতের কাজ ফেলে দাঁড়িয়ে মৃদু হাসল ধারা। মানুষটা আজকে এত বকবক করছে। ধারা বলল, বুঝেছি, খুব ভালো মতোই বুঝেছি। আপনি এত ভাববেন না, আমি নিজের খেয়াল রাখব। শুদ্ধ স্মিত হাসল। একটু পর অটো চলে এলে ধারা চলে গেল। শুদ্ধর খানিক খারাপ লাগলো বটে, তবে সে ব্যাকুল হয়ে কালকের দিনের জন্য অপেক্ষা করতে লাগলো। ভালো মতো কালকে ধারার পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে শুদ্ধ স্বস্তি। বাড়ি ফিরে নিজের বাবার শক্ত গম্ভীর মুখটা দেখতেই ধারার মুখের ভাব পাল্টে গেল। কোনো মতে বাবার সামনে থেকে চলে এসে নিজের রুমটায় ঢুকে পড়ল সে। এতদিন বাদে ধারা এই বাড়িতে থাকতে এসেছে বলে ভীষণ খুশি হলো আসমা। রাতুলও বড় বোনের আশায় আনন্দিত হলো। ধারা ওর ব্যাগ থেকে রাতুলের জন্য একটা ঘড়ি বের করে বলল, তোর দুলাভাই দিয়েছে। গত মাসে রাতুলের জন্য পছন্দ হওয়ায় কিনে রেখেছিল শুদ্ধ। পড়ার চাপে নিজের বাপের বাড়ি এতদিন না আসায় ধারা দিতে পারেনি। এরপর দাদির কাছে গিয়ে বসতেই জমিরন বিবি অসুস্থ গলায় বিরক্তি ভাব নিয়ে বলেন, প্রত্যম আইসোস, নিজের রুমটার মধ্যেই ঢুকলি? কই দাদিরে দেখতে আইব না তা? তুই জীবনেও কিছু শিখতে পারলি না রে ধারা। এমন যদি শ্বশুর বাড়িত করস, পরের বাড়ির ভাত 2 দিনও খাইতে পারবি না। ধারা চুপ করে রইল, মাথা নিচু করে বসে রইল দাদির পাশে। তখন আজিজ সাহেব এসে দাঁড়ালেন সেই রুমে। জমিরন বিবি হঠাৎ খুক খুক করে কাশতে লাগলো। আজিজ সাহেব তার স্বভাবগত গম্ভীর স্বরে দ্রুত বলেন, ধারা, তোমার দাদিকে ফ্লাক্স থেকে গরম পানি ঢেলে খাইয়ে দাও। আজিজ সাহেবের কথা শেষ হতে না হতেই ধারা যত দ্রুত সম্ভব উঠে দাঁড়ালো। তার বাবা কোনো কিছুতেই বিলম্ব একদমই পছন্দ করেন না। আর এই তাড়াহুড়োর চক্করে ধারা সবসময়ই একটা না একটা গরমিল করে ফেলে, বিশেষ করে তার বাবা যখন সামনে থাকে, যেমনটা এই মুহূর্তে করলো। আজিজ সাহেবের সামনে কোনো কাজ করতে গেলে সেটাতে যাতে কোনো ভুল না হয়, এই প্রয়াসে ধারা এতটাই নার্ভাস হয়ে পড়ে যে সেই মুহূর্তে তার মাথা ফাঁকা হয়ে যায়। দাদের জন্য ফ্লাক্স থেকে পানি ঢালতে গিয়ে সে কাপা হাতে কিছুটা গরম পানি জমিরন বিবির হাতে ফেলে দেয়। ধারা ঘাবড়ে যায়। যদিও ছিটকে আসা পানির পরিমাণ ছিল খুবই অল্প এবং পানি খুব বেশি গরম ছিল না, যার দরুন জমিরন বিবির হাত খুব বেশি জ্বলে না। তবুও সে হালকা জ্বালাতে জমিরন বিবি কোকিয়ে উঠে বলেন, আজিজ রে, তোর মাইয়েরে কি আনছোস আমারে মারতে? কি করলো? আজিজ সাহেব বিরক্ত হয়ে বলল, তুমি কোনো কাজে ঠিকমতো করতে পারো না ধারা। এই বলে আজিজ সাহেব চলে যান। ধারাও ঠায় দাঁড়িয়ে থাকে। সে মুহূর্তে তার আর বলা হয়ে ওঠে না আগামীকাল পরীক্ষা দিতে যাওয়ার কথা। সে ভেবে নেয় রাতে বলবে, কিন্তু সেই রাতে আর আজিজ সাহেবের দেখা পাওয়া যায় না। গ্রামের এক ঝগড়া সুলভের মাতব্বরিতে যেতে হয় তাকে।
ধারা অপেক্ষা করতে থাকে। গভীর রাত হয়ে গেছে অপেক্ষা করতে করতে। একসময় ঘুমিয়েও যায়। ঘুম ভেঙে সকালের আলো দেখতেই ধরফরিয়ে উঠে বসে। খুব বেশি বেলা হয়নি, তার বাস সকাল 9টায়। এর আগে যে করেই হোক ধারাকে সবটা বলতে হবে তার বাবাকে। শুদ্ধ সকাল 7টা নাগাদ চলে আসে বাস স্ট্যান্ডে। তার আশেপাশের একটা হোটেল থেকেই সকালের নাস্তা করে নেয়। উত্তেজনায় খুব একটা খেতেও পারে না শুদ্ধ। আধ পেটেই পুনরায় চলে আসে বাস স্ট্যান্ডে। বাস আসতে এখনও অনেক দেরি। বাস সমিতির কি একটা ঝামেলার কারণে একদম সকালের বাস বন্ধ থাকায় শুদ্ধকে 9টার বাসেই টিকিট কাটতে হয়। এতেই পরীক্ষা শুরুর আগে অনায়াসে পৌঁছানো যাবে। শুধু একটা কাঠের বেঞ্চিতে বসে, তবু স্থির হতে পারে না। একটু পরপরই ঘড়ির দিকে তাকায়, সময় যেন কাটছেই না। কখন আসার সময় হবে ধারার? ধারার বাবা সকালে হাঁটতে বেরিয়েছে, এখনও ফিরে আসেনি। ধারা আছে শুধু সুযোগের অপেক্ষায়। আবহাওয়া খুব বেশি গরম না হয় ফলেও খুব করে ঘামছে সে। গলা বারবার শুকিয়ে আসছে। কিভাবে যে কথাটা বাবার কাছে শুরু করবে সেটাই ভেবে পাচ্ছে না। তবুও বলতে তো তাকে হবেই। বাইরে দৃষ্টি রেখে সে দরজার সামনে দাঁড়িয়ে বারবার পায়চারি করতে থাকে। জমিরন বিবি এখন বেশ খানিকটা সুস্থ। ঠান্ডা জ্বর রাতের মধ্যেই কমে গেছে। রোদের মধ্যে মোড়া পেতে এখন বসে আছে সে। এক সময় আজিজ সাহেব গম্ভীর মুখে বাড়ির ভেতরে ঢোকেন। ধারা নিজেকে একটু ধাতস্থ করে যেই না কিছু বলতে যাবে তার আগেই আজিজ সাহেব রাতুল বলে ডেকে একটা হুঙ্কার ছাড়েন। আজিজ সাহেবের রাগের সাথে সে বাড়ির সকলেই পরিচিত। সকাল সকাল এমন হুঙ্কার শুনে রান্নাঘর থেকে আসমা, জমিরন বিবি দুজনেই ছুটে আসেন। ধারা হঠাৎ বুঝতে পারে না কি হয়েছে। রাতুল শঙ্কিত হয়ে দ্রুত বাবার সামনে এসে দাঁড়ায়। আজিজ সাহেব মেঘের গর্জনে চাইতেও গম্ভীর মুখে বলেন, তুমি আগামীকাল স্কুল থেকে ক্রিকেট খেলতে গিয়েছিলে? রাতুল ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। আজিজ সাহেব প্রশ্নের পুনরাবৃত্তি করলে রাতুল আস্তে আস্তে মাথা নাড়ায়। আজিজ সাহেব বরফের মতো শীতল কণ্ঠে বলেন, কেন? রাতুল নিশ্চুপ হয়ে থাকে। কোনো উত্তর না পেয়ে আজিজ সাহেব গর্জন করে বলেন, বলো কেন? রাতুল ভয় কেঁদে ফেলে। আজিজ সাহেব বলতে থাকেন, তোমার স্যারের সাথে আজকে সকালে আমার দেখা হয়েছিল। তুমি স্কুলের ক্রিকেট বোর্ডে নাম লিখিয়েছ। সেখান থেকে আবার ক্লাস বাদ দিয়ে আরেক স্কুলে খেলতেও গেছো। তোমাকে কি স্কুলে পাঠাই ক্লাস করাতে নাকি ক্রিকেট খেলতে? ক্রিকেট খেলে তোমার কী লাভটা হবে শুনি? যে ক্লাসের থেকে তোমার ক্রিকেট বড় হয়ে গেল? রাতুল কাঁদতেই থাকে। আজিজ সাহেবের চিৎকার সেখানে উপস্থিত সকলের রক্ত ঠান্ডা করে দেয়। জমিরন বিবি নাতির পক্ষে কিছু বলার জন্য মুখ খুলতেই আজিজ সাহেব থামিয়ে বলেন, আম্মা, আপনি আজকে কিছু বলবেন না। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। অনেক বড় হয়ে গেছো, আমাকে জানানোর দরকার মনে হলো না। এত সাহসের হলো কিভাবে? আমার কাছে না জিজ্ঞেস করে কাজ করে? এতবার বেড়ে গেছে, এত বড় আস্পর্ধা। এই বলে অগ্নিশর্মা আজিজ সাহেব টেবিল থেকে স্টিলের জগ হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। বিকট আওয়াজ তুলে পানিসহ জগটা ঝনঝন করতে করতে ধারার পায়ের কাছে এসে পড়ে। বাবাকে জমের মতো ভয় পাওয়ায় ধারা এমন রূপ দেখে মুখের সমস্ত শব্দ হারিয়ে ফেলে। হাতের ফোনটা বারবার ভাইব্রেট হতে থাকে আর ঘরের এক কোণে দাঁড়িয়ে ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে ধারা। সময় গড়াতে থাকে। এদিকে ধারা এখনও আসছে না দেখে শুদ্ধ উদ্গ্রীব হয়ে ওঠে। স্মার্টফোনটা বিক্রি করে সদ্য কেনা সস্তা বাটন ফোনটা দিয়ে ধারার ফোনে নন স্টপ কল করে যায়। ধারা ফোন তুলছে না দেখে আরও বিচলিত হয়ে ওঠে। বাস ছাড়ার সময় হয়ে যায়। শুদ্ধ অনেক কয়ে বলে বাসকে 5 মিনিটের জন্য আটকে রাখে। তারপর আবারও বলে বলে 2 মিনিট। মূলত ছেলেটার এত বেকুলতা দেখে বাস চালক 10 মিনিটের মতো অপেক্ষা করে। তারপর আর সম্ভব না বলে আফসোস করে চলে যায়। সময় নষ্ট করে না করে শুদ্ধ আবারও সেকেন্ড বাসের টিকিট কেটে রাখে আর ধারাকে লাগাতার ফোন করতে থাকে। এতক্ষণ ফোন রিং হলেও এখন ওপাশ থেকে সংযোগ দেওয়া সম্ভব না বলে জানিয়ে দেওয়া হয়। মুখের রং পাল্টে যায় শুদ্ধর। সে আরও 2-3 বার ফোন করে। সেই একই কথা শোনা যায়। দেখতে দেখতে দ্বিতীয় তৃতীয় বাসটাও চলে যায়। এখন আর ঢাকার বাসে উঠলেও পরীক্ষার আগে যাওয়া কোনো পক্ষে সম্ভব হবে না। শুদ্ধ ধপ করে বসে পড়ে বেঞ্চে। একসময় ঘড়ির কাঁটায় বেজে ওঠে 3টা 30। শুধু তখনও পাথরের মতো স্তব্ধ হয়ে বসেই থাকে সে কাঠের বেঞ্চে। সারাটা দিনই বাস স্ট্যান্ডে পড়ে রইল শুদ্ধ। বাড়ি ফিরে যাবার কোনো ইচ্ছে বোধ হলো না। রাতের বেলা তার গা কাঁপিয়ে জ্বর এলো। পাশের চায়ের স্টলের এক
বুড়ো লোক শুদ্ধর গায়ের জ্বর দেখে নিজের ঝুপড়ি মতো ঘরটায় আশ্রয় দিল। নিজের দুর্বল হাতের সেবায় জ্বর নামানোর প্রয়াসও করল। শেষ রাতের দিকে জ্বর নেমে গেল বটে, তবে ভেতরে ভেতরে ভীষণ নেতিয়ে রইল, যতটা না শরীরে তার চাইতেও বেশি মনে। সকাল নাগাদ সে ফিরে এলো নিজ বাড়িতে। খোদেজা তখন দাওয়ায় কুলো পেতে মরা চাল বাঁচতে বসেছিল। শুদ্ধর এমন উভ্রান্তের মতো চেহারা দেখে চিন্তামুক্তে প্রশ্ন করল, কিরে মাহতাব, এত তাড়াতাড়ি চলে আসলি যে? রাতের বাসে রওনা দিছিলি? বউ কই? শুদ্ধ আস্তে করে মায়ের পাশে বসে পড়ে। ফ্যাকাশে একটা হাসি দিয়ে বলে, ধারা পরীক্ষা দিতে আসে নাই আম্মা। খোদেজা অবাক হয়ে বলো, আসে নাই মানে? কথা বলতে বলতে শুদ্ধর গলা হঠাৎ ধরে এলো। ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ করে শুদ্ধ ধরা গলায় বলল, আমি ধারার উপর ভরসা করেছিলাম, ও আমার ভরসা রাখতে পারে নাই আম্মা, রাখতে পারে নাই। কথাটা বলতে বলতে শুদ্ধর চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, যে অশ্রুতে মিশে থাকে এক বুক হাহাকার। এরপর সময় গড়ায়, দিনের পরের দিন যায়, শুদ্ধ ধারা প্রসঙ্গার একটা কথাও বলে না, নিজেকে সম্পূর্ণরূপে ব্যস্ত করে ফেলে কাজে। খোদেজা ধারাকে নিয়ে যখনই কিছু বলতে যায় শুদ্ধ বাস কাটিয়ে যায়। এমনিতেও যথেষ্ট সময় অপচয় করে ফেলেছে সে, নিজের কাজ ব্যতীত এখন আর অন্য কিছু নিয়ে ভাবতে চায় না। ধারাকে নিয়ে তো একদমই না। খোদেজা বিচলিত বোধ করে, ওদের সম্পর্কটা কি কোনোদিনও ঠিক হবে না? আসমা বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ভুগছেন। দুশ্চিন্তা তার মেয়েটাকে নিয়ে, ধারাকে নিয়ে। ধারা আজকাল শুধু বিষণ্ণ হয়ে থাকে, ঠিকমতো খায় না। রাত হলেই তার রুম থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়। বেশ কিছুদিন এই কান্নার শব্দ ধারার রুমের বাহিরে শুনেছে আসমা। ধারাকে নিয়ে খোলাখুলি কিছু জিজ্ঞাসা করলেও ধারা কিছুই বলে না, নানা কথায় পাশ কাটিয়ে যায়। এমন না যে ধারা সবসময় হাসি খুশি থাকা মেয়ে, সে চুপচাপ স্বভাবেরই, বাড়িতেও খুব একটা কথা বলে না। কিন্তু এবারের ব্যাপারটা ভিন্ন। হঠাৎ কি এমন হলো আসমা ভেবে পায় না। শ্বশুরবাড়ি থেকে আসার পরও তো ঠিকই ছিল, তারপর হঠাৎ কি হলো? আসমা মনে মনে মেয়ের জন্য এক বুক প্রার্থনা করে আল্লাহর কাছে। মেয়েটার জন্য তার ভারী কষ্ট হয়। কখনো কারো কথার বাইরে যায় না ধারা, তবুও এ বাড়ির সবার তার প্রতি শত শত অভিযোগ। এখানে মেয়েটাকে দেখলে মনে হয় যেন প্রাণটা হাতে নিয়ে ঘুরে। একটু মন খুলে কথা বলতেও যেন কত সংকোচ। আর হবেই বা না কেন, এ বাড়ির পরিবেশটাই এমন। আসমা গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হাতের কাজ ছেড়ে ধারাকে খুঁজতে যায়। ছাদের কোণে স্টিলের দোলনায় বসে আছে ধারা। আজ ৩-৪ দিন হয়ে গেল ধারা এ বাড়িতে। সেদিন সেই যে শুদ্ধ পরীক্ষার দিন ধারাকে অনবরত ফোন করেছিল, তারপর থেকে আর একটা ফোনও করেনি। ধারাও আর শুদ্ধ সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ ছিল না, তাই শত ইচ্ছের পরে সেও ফোন করতে পারেনি। আর না পেরেছে ও বাড়িতে ফিরে যাবার কথা ভাবতে। সে যা করেছে তারপর আর কীভাবেই বা শুদ্ধর সামনে দাঁড়াবে। তবুও কিছুটা সাহস সঞ্চয় করে ধারা গতকাল রাতে শুদ্ধকে ফোন করেছিল। একবার, দুইবার, তারপর বারবার, কিন্তু শুদ্ধ তার ফোন ধরেনি। একবারের জন্যও না। ভাবনার ভেতরেই যা ছিল আদৌ তাই ঘটার পরও যন্ত্রণা বহুগুণে বৃদ্ধি পেল। দিনের আলোয় ছাদে নিরিবিলি বসেও ধারা এতক্ষণ সে নিরর্থক প্রয়াসই করেছিল। তখন আসমা এলো তার পেছনে। ধারার কাঁধে হাত রাখার পর ধারা মাথা ঘুরতেই দেখল মেয়ের কানে ফোন আর চোখে অনবরত ঝরে পড়া অশ্রুমালা। আসমা আঁতকে উঠে বলো, কি হয়েছে ধারা? ধারা মায়ের কোমর ঝাপটে ধরে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলো, আমি এমন কেন হলাম মা? কেন এমন হলাম? দাদি আমাকে নিয়ে যা বলে ঠিকই, আমাকে এক্ষুনি রূপনগরে নিয়ে যাও মা। খোদেজা মাটির চুলায় রান্না চড়িয়েছে। চারপাশ এলোমেলো হয়ে আছে রান্নার সরঞ্জাম। কাজে তার মন নেই, সর্বক্ষণ উদগ্রীব ছেলের জন্য। তার প্রিয় মাহতাবের জীবনে একটার পর একটা সব কী হচ্ছে সে বুঝতে পারছে না। আজ গরমটা যেন একটু বেশি। রোদের তেজ কমার নামই নিচ্ছে না। খোদেজা আঁচল দিয়ে একবার কপালে জমে থাকা ঘাম মুছে নেয়। ঠিক সেই সময় তার উঠোনে এসে হাঁক পাড়ে এক ফকির বাবা। রান্নাঘর থেকে উঁকি দিয়ে খোদেজা দেখে নোংরা একটা লম্বা জামা গায়ে এলোমেলো চুল, বড় বড় নখের এক লোক এসে দাঁড়িয়ে আছে। কাঁধে একটা কাপড়ের পুটলি ঝুলানো, গলায় আর হাতে অনেকগুলো তাবিজ। খোদেজা বাইরে বেরিয়ে এলে ফকির বেশের লোকটি বলে, এক গ্লাস পানি খাওয়াও মা। লোকটাকে বেশভূষায় খোদেজার সাধারণ মনে হয় না। সে এসব ফকির তাবিজে বিশ্বাসী। অপরিচিত লোকটাকে ঘন্য করে সে ভেতর থেকে পরিষ্কার এক গ্লাসে পানি নিয়ে আসে। ফকির লোকটা খোদেজার ঘরের দাওয়ায় বসে সময় নিয়ে পানি খায়। তারপর খোদেজার দিকে কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে বলে,
তুই নিশ্চয়ই কোনো অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিস। সমস্যার সমাধান এখনই না করলে সামনে তোর ঘোর বিপদ। খোদেজার মনের দুশ্চিন্তা তার চেহারায় স্পষ্ট। শুধু ফকির বাবা না, যে কেউ দেখলেই বুঝে যাবে। কিন্তু এতটুকুতেই ফকির লোকটার প্রতি খোদেজার বিশ্বাস পাকাপোক্ত হয়ে যায়। তার ছেলের জীবনে এত ঝামেলা হচ্ছে বলে সে একবার ভাবে যদি এর কোনো সমাধান ফকির বাবার কাছে থাকে। তাই খোদেজা অনুরোধের সুরে বলে, আপনি ঠিকই বলতাছেন, আমার ছেলেটার জীবনে কিচ্ছু ঠিক হইতাছে না, একটার পর একটা অশান্তি হইতাছে। আপনার কাছে কি এর কোনো সমাধান আছে? ফকির লোকটা গম্ভীর্যর ভাব ধরে থম মেরে খোদেজার সব কথা শুনে বলে, হ্যাঁ, বুঝতে পারছি। চিন্তা করিস না, একটা তাবিজ দিলেই ঠিক হইয়া যাইব। আমি এক্ষুনি প্রস্তুত কইরা দিতাছি। তাবিজের দাম 500 টাকা। এইটা লাগাইলে তোর পোলার সব বালা মুসিবত কাইটে যাইব। খোদেজা রাজি হয়ে যায়। পুকুর পাড় দিয়ে ক্ষেত থেকে তখন ফিরছিল শুদ্ধ। উঠোনে মায়ের সাথে ফকির বেশে লোকটাকে দেখেই তার কিঞ্চিত বিরক্তি হয়। তার মা আবার এসব মিথ্যা ভণ্ডামির জালে পড়ছে। শুদ্ধ ভেবে নেয় লোকটার সামনে গিয়েই একটা আচ্ছা মতো ধমক লাগাতে হবে। সে দ্রুত পা চালায়। এদিকে ফকির লোকটা তার পুটলি থেকে একটা তাবিজ আর কালো সুতা বের করে বলে, কাজটা কিন্তু অত সহজ না। এর জন্য তোর পোলার জন্ম তারিখ, সাল আর মায়ের নাম, মানে তোর নাম বলতে হবে। শোন, মায়ের নামটা কিন্তু একদম আসলটা বলবি, যেটা বাপ মায়ের দেয়া। ডাক নাম টুক নাম কিচ্ছু হইব না। খোদেজা কেমন যেন ইতস্ত বোধ করলো। আস্তে আস্তে করে শুদ্ধর জন্ম তারিখ বলো। তার মায়ের নামের জায়গায় খুব সময় নিয়ে বলো, নুরুন নাহার। ফকির লোকটির দৃষ্টি হঠাৎ খোদেজার পাশে গেল। দেখলো একটি ছেলে অবাক মুখে খোদেজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ফকির লোকটির দৃষ্টি অনুসরণ করে খোদেজাও তাকালো সেদিকে। দেখে তার হুঁশ উড়ে গেল। বাড়িতে পুরুষের উপস্থিতি দেখে এই ফাঁকে কেটে পড়ল ফকির লোকটি। দ্রুত দুকদম খোদেজার দিকে এগিয়ে এলো শুদ্ধ। সন্দিগ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমা, তুমি আমার মায়ের নামের জায়গায় তোমার নাম না বলে নুরুন্নাহার বললে কেন? প্রশ্ন শুনে খোদেজার গলা শুকিয়ে এলো। চেহারাটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে উঠল তার। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।